কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী লেগুনা ও লাল সবুজ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের খুঁটাখালী নয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ শামসুজ্জামান জানান, নোয়াখালী থেকে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনের বাসের সঙ্গে ঈদগাঁও থেকে চকরিয়াগামী লেগুনার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই লেগুনার 4 যাত্রী নিহত হন। আহত 5 জনকে উদ্ধার করে চকরিয়া ও কক্সবাজার জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুপুরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মানাপে ওয়াটার পার্কের সামনে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল সহ কয়েকজন মোটরসাইকেল আরোহী রাঙ্গামাটি ভ্রমণের উদ্দেশ্যে কুষ্টিয়া থেকে রওনা হন। পথে গজারিয়ার বাউশিয়া এলাকার এক পথচারীকে বাঁচাতে গিয়ে আশরাফুলের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পাশে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লং ভেহিকেলের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লেগে আশরাফুল সড়কে ছিটকে পড়ে। লং ভেহিকেলের চাকায় পিষ্ট হয়ে মারা যান। জামালপুরে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও নতুন করে সিএনজি ফিলিং স্টেশন স্থাপনের দাবিতে সিএনজি চালকরা সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের আশ্বাসে 2.5 ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়। শহরের বাইপাস মোড় এলাকায় জাবেদ ফিলিং স্টেশনের সামনে জামালপুর টাঙ্গাইল জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সিএনজি চালকরা। এতে করে জামালপুরের সাথে টাঙ্গাইল ও ঢাকা সহ বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। চালকরা জানান, গত কয়েকদিন ধরে ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তাছাড়া জেলায় মাত্র একটি ফিলিং স্টেশন থাকায় চালকরা হয়রানির শিকার হয়। গ্যাস না থাকায় তারা কর্মহীন হয়ে পড়েছেন। তাই নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও নতুন ফিলিং স্টেশন স্থাপনের দাবি জানান তারা। টাঙ্গাইলের একটি উপজেলা অবৈধ চায়না জাল বিরোধী অভিযান চালিয়ে 80টি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য 2,50,000 টাকা। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান শামস, থানা পুলিশ, মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য অফিস জানিয়েছে, দেশীয় মাছের প্রজনন ও রেণু পোনা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে। সাভারে নাশকতা সৃষ্টিকারী নিষিদ্ধ ঘোষিত নব্য হরকাতুল জিহাদ সংগঠনের সদস্য আরিফ হোসেনকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। দুপুরে কড়া নিরাপত্তায় সাভার মডেল থানার প্রিজন ভ্যানে করে 10 দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম। এর আগে তাকে মঙ্গলবার দিবাগত রাতে সাভারের তেঁতুলছড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার আব্দুল জলিলের বাড়িতে তাকে নিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় বেশ কয়েকটি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর বালুর মাঠ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র্যাব 11। বৃহস্পতিবার রাত 12:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝোপের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা নিতে অস্ত্রটি সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। মাই টিভিতে সংবাদ প্রচারের পর গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপর ময়লা ফেলা বন্ধ হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে ময়লার গাড়িও। এতে স্বাভাবিক হয়েছে মহাসড়কের যান চলাচল। এর আগে মহাসড়কের ওপর ময়লার গাড়ি দাঁড় করিয়ে নগরীর বিভিন্ন এলাকার বর্জ্য ফেলা হচ্ছিল। এতে ছড়াচ্ছিল দুর্গন্ধ। পাশাপাশি বর্জ্যের পানি গড়িয়ে সড়কে সৃষ্টি হচ্ছিল কাদা। ফলে এক লেনে যান চলাচল করায় সৃষ্টি হচ্ছিল তীব্র যানজট। বিষয়টি নিয়ে মাই টিভিতে সংবাদ প্রচারের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়। বর্তমানে মহাসড়কে ময়লা ফেলা বন্ধ হওয়ায় স্বস্তি ফিরেছে পথচারী ও যানবাহনের চালকদের মধ্যে। গাজীপুরে টঙ্গীতে দীর্ঘ 15 বছর ধরে চলাচলের অনুপযোগী থাকা 43 নং ওয়ার্ডের পাগার মার্চেন্ট গেট হতে সোনারগাঁও রোড পর্যন্ত ড্রেন ও ইউনিব্লক দ্বারা রাস্তা নির্মাণ কাজ অবশেষে শুরু হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে সকালে প্রায় 1,38,00,000 টাকা ব্যয়ে কাঁচা সড়কটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। বর্ষাকালে জলাবদ্ধতা ও কাদায় চলাচল ছিল আরও কঠিন। দীর্ঘ প্রতীক্ষার পর রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে। রাস্তার কাজ শুরু হওয়ায় আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।
আগে তো বেকাদা ছিল রাস্তার মধ্যে আনিগুনি অর্থে ঝামেলা হয়েছে, এখন তো সুন্দর সুবিধা হইতেছে, এখন তো ভালোই। আমাদের রাস্তার কাজ শুরু হয়েছে, এই জন্য আমাদের এলাকাবাসী অনেক খুশি। আমাদের যুব নেতা নাজমুল হোসেন মন্ডলের প্রচেষ্টায় প্রশাসক সাহেবের সহযোগিতায় এই রাস্তার কাজ শুরু হয়েছে। গাজীপুরকে ক্লিন সিটি এবং গ্রিন সিটি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের নিজস্ব টাকা দিয়ে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমরা যে রোডগুলো এবং ড্রেনগুলো টেন্ডার করেছি, তারই ধারাবাহিকতায় এই রাস্তাটির শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে অতীতের সব ধারা পরিবর্তন করে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ ও বঞ্চিত তরুণরা যে কোনো ধরনের তদবির বা দুর্নীতি ছাড়াই নিজ যোগ্যতায় চাকরির সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। মেধা ও যোগ্যতার ভিত্তিতে রিক্রুটমেন্টে খুশি চাকরি প্রার্থীরা। সকাল থেকে গাজীপুরে আনসার ও ভিটিপি একাডেমিতে আনসার বাহিনীতে 28তম সিপাহী রিক্রুটমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। হাজারখানেক চাকরি প্রার্থীর মধ্যে শারীরিক সক্ষমতা যাচাই, স্বাস্থ্যগত পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা শেষে মৌলিক বাছাইয়ে যোগ্যতম ব্যক্তিরা চাকরি পাবেন। বঞ্চিগঞ্জ সদর উপজেলার পুরাতন কাচারি এলাকায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের দায়ে ভাই ভাই মেডিসিন কর্নার নামে একটি ফার্মেসিকে 10,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার পুরাতন কাচারি এলাকায় অভিযান চালিয়ে মেসার্স ভাই ভাই মেডিসিন কর্নারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। আসিফ আল আজাদ জানান, অভিযানকালে ফার্মেসিতে বিক্রির জন্য মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণ করতে দেখা যায়। এই অপরাধে ফার্মেসির মালিক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 10,000 টাকা জরিমানা করা হয়। প্রায় 4 দশক আগে নির্মাণ হওয়া ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এখন যেন ভোগান্তির আরেক নাম। পরিবহন মালিকরা বলছে, সরকারকে প্রতি বছর তারা এ খাত থেকে মোটা অঙ্কের রাজস্ব দিচ্ছেন, কিন্তু যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা পাচ্ছেন না কোনো সুবিধা। প্রশাসন বলছে, দ্রুত শুরু হবে এই আধুনিক বাস টার্মিনালের সংস্কার কাজ। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্যচিত্রে শবনম অবনীর রিপোর্ট। ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালটি 1988 সালে আধুনিক বাস টার্মিনাল হিসেবেই নির্মাণ করা হয়েছিল। যাত্রীসহ পরিবহন মালিক শ্রমিকদের সেবা দেওয়ার জন্য সব রকম সুবিধা ছিল সেখানে, কিন্তু অযত্ন, অবহেলা ও সংস্কারের অভাবে এখন ভগ্নদশা টার্মিনালটির। 4 দশকের পুরনো জরাজীর্ণ ভবন, খসে যাওয়া ছাদ, দেয়ালের ফাটল রয়েছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার ঝুঁকিতে। আমরা অনেক বছর ধরে বাস নিয়ে আমরা খুব ঝুঁকিপূর্ণভাবে গাড়ি নিয়ে আসি। আমরা চরবন থেকে গাড়ি নিয়ে এলে আমরা রিমোতে ঢুকে আমাদের ফাতি ভেঙে যায়, টায়ার বাস্ট হয়ে যায়। আমাদের বাসগুলো চরপেশন থেকে আসা যখন ডিপুর ভিতরে ঢোকে, চরপেশন থেকে আসার পথে রাস্তা যে ক্ষতি না হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় ডিপুর ভিতরে। ডরে থাকি, গাড়ি নিয়ে এখানে থাকতে পারি না। এই বিল্ডিং নরম, অর্থাৎ যে কোনো ভাঙ্গা ডিঙ্গা যেতে পারে, এই জন্য আমাদের জন্য খুব ভয়াবহ অবস্থা আছে। ডিপোতে গাড়ি প্রবেশ করার সব রাস্তা খানাখন্দে ভরা। চারপাশে ঘন আগাছায় মশা, মাছি ও সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় এখানে যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযোগ রয়েছে, সন্ধ্যার পর নির্জন টার্মিনালটি মাদকাসক্তদের আড্ডাখানায় পরিণত হয়। মসজিদেও নামাজ পড়া যায় না, নামাজ পড়তে গেলে বৃষ্টিতে ভিজতে হয়, এমনকি শ্রমিকেরাও ভিজতে হয়, সাধারণ যাত্রী আসে তারাও নামাজ পড়ে, তারাও ভিজতে হয়। আমাদের গাড়ির ভিতর থেকে এখন যাত্রী মুখ ফিরিয়ে নিছে এক কারণে, আমাদের বাস টার্মিনালের পরিবেশ নাই বিদায়। রাস্তার উপর থেকে ওঠে, রাস্তার উপর থেকে নামে। তাহলে আমাদের যেভাবে আমরা ভালো থাকতে পারি, আমাদের যেভাবে ভালো রাখতে পারবেন, এই ব্যবস্থাটা আপনাদের মাঝখানে আমরা তুলে ধরতে চাই। বাস মালিক কর্তৃপক্ষ বাস টার্মিনালটির সংস্কার ও নতুন অবকাঠামোর দাবি করছেন অনেক আগে থেকেই। আমার স্থানীয় এমপি আন্তালিব রহমান পার্থ সাহেবের সাথে যোগাযোগ করছি এবং যোগাযোগ করার পর উনি আমাকে আশ্বস্ত করেছেন অতি দ্রুত এই বাস টার্মিনালকে একটি দৃষ্টিনন্দন বাস টার্মিনাল হিসাবে ভোলাবাসীকে উপহার দেবেন। এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, সংস্কার ছাড়াও নতুন একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ড্রাফট পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ভোলা পৌরসভা কাজ করে যাচ্ছে এবং আমরা আশাবাদী যে এই চলতি বছর ডিসেম্বর নাগাদ এই বাস টার্মিনালটির আধুনিকরণের কাজ শুরু হবে। প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, দ্বীপবাসী চায় দ্রুত একটি নিরাপদ ও আধুনিক বাস টার্মিনাল। কত দ্রুত এই দুর্ভোগের অবসান হবে সেটাই এখন দেখার বিষয়। শবনম অবনী,
মাই টিভি। গাজীপুরে তুরাগ নদীতে নৌকায় জোয়ার আসরের দুর্বৃত্তদের হামলা ও গুলির শব্দে আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেন কয়েকজন। সবাই তীরে উঠতে পারলেও মোয়াজ্জেম হোসেন নামে একজন নিখোঁজ হয়েছেন। বুধবার রাতে কারখানা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজত নিয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা নিখোঁজ মোয়াজ্জেমের সন্ধানে উদ্ধার অভিযান চলমান। ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ধনজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে ধনজয়পুর গ্রামের দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত 10 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গাইবান্ধায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে র্যাব সিপিসি 3 গাইবান্ধা ক্যাম্প এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জসিমউদ্দিন। এতে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মাজহারুল মান্নান, জেলা বার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সেকান্দার আজম আনাম এবং গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমন। মৌলভীবাজারের জুড়িতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন মৌলভীবাজার 1 আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি। সভায় বক্তব্য রাখেন 52 বিজিবির সহকারী পরিচালক মাহফুজুর রহমান, থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহ, উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহসভাপতি আব্দুল কায়ুম, জুরি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম। পরপর 2 বার এসএসসি পরীক্ষায় ফেল করায় মেহেরপুরের গাংনীতে রামিদুজ্জামান টুটুল মিয়া নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে দৌলতপুর উপজেলার খলিশাখুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সকাল 8টায় উপজেলার মঠমুড়া ইউনিয়নের কোদালকাটি গ্রামের নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবার জানিয়েছে, রামিদুজ্জামান টুটুল মিয়া এসএসসি পরীক্ষার পরপর 2 বার ইংরেজি বিষয়ে ফেল করায় অভিমানে আত্মহত্যা করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ মোতাদ্দিদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও স্কুলে বসার বেঞ্চ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরের সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন মাহমুদ, সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ সহ অনেকে। দিনাজপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান 2026 অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানটি হয়। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর 3 আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর। বক্তারা শিশুর অধিকার রক্ষা, বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধ এবং ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ফরিদপুরের ভাঙ্গায় নানা আয়োজনে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের 15তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। নূরপুর গ্রামে তার গ্রামের বাড়িতে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য ও স্থানীয়রা অংশ নেন। স্মরণ সভায় বক্তারা তারেক মাসুদের চিন্তা চেতনা ও সুস্থ সাংস্কৃতিক চর্চা অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে ভাঙ্গা বিশ্ব রোড গোল চত্বরের নাম তারেক মাসুদ চত্বর করার দাবি জানানো হয়। গাইবান্ধার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের ফলাফল প্রকাশের তালিকায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও,
বিক্ষোভ ও শান্তিপূর্ণ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে নিয়োগের ফলাফল বাতিল ও নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবিতে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান। পরে উপজেলা বিএনপি নেতাকর্মীরা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত হয়ে প্রকাশিত নিয়োগ তালিকা থাকা বিভিন্ন ভুল ত্রুটি ও অসঙ্গতির বিষয় তুলে ধরে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে বিক্ষোভ ও হট্টগোলের ঘটনা ঘটেছে। দুপুরে এই ঘটনা ঘটে। জানা গেছে, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে কয়েকজন ব্যক্তি উপজেলা পরিষদ ও ইউএনও কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কার্যালয় এলাকায় হট্টগোলের সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করা হয়নি। তারা নিয়োগ প্রক্রিয়া যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ময়মনসিংহের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে রাব্বি নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাব্বিকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। কুষ্টিয়া মেডিকেল কলেজের আয়োজনে ক্রীড়া আঘাত ও এর প্রতিরোধ, আধুনিক চিকিৎসা এবং মাঠের পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজের হলরুমে আয়োজিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ডক্টর মঈন উদ্দিন আহমদ। কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর অনুপম হোসাইন, কুষ্টিয়া জেলা বিএনপি সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, অনূর্ধ্ব 19 মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ কাজী এমদাদুল বাশার রিপন।